ওকে, আমরা ল্যারাভেল ব্যাচ 11 এর 18তম ক্লাসের আলোচনা শুরু করছি। আম, আমরা 17তম ক্লাসে শিপিং পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 18তম ক্লাসে শিপিংটাকে পেমেন্ট পর্যন্ত নিয়ে যাব। পেমেন্ট পেজটা আসার পরে পেমেন্ট কিভাবে মেড হয় সেই প্রসেসটা একটু আমরা বলবো। আর এখানে আরেকটা বিষয় যেটা করব আর কি, সেটা হচ্ছে যে দুইটা প্রসেস আমরা অ্যাপ্লাই করব এখানে পেমেন্টের জন্য। একটা ক্যাশ অন ডেলিভারি এবং আরেকটা হচ্ছে পেপাল। পেপালের এপিআইটা ইন্টিগ্রেশনে যাব। আর ইন্টিগ্রেশনে যাওয়ার আগে এপিআই বিষয়টা কি সেটাও একটু বলে নিব আর কি। তো আমরা কোন গেটওয়ে ইউজ করতেছি? আমরা পেপালের এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই যেটা আছে সেটা। আচ্ছা। ঠিক আছে, সো আমরা ওই গেটওয়েটা ইউজ করার চেষ্টা করব। তো ফার্স্টে আমাদের শিপিংটা শেষ হয়ে পেমেন্টের পেজটা আসতে হবে। আর পেমেন্টের পেজটা আসলেই দেন আমরা সিলেকশনে চলে যাব, রেডি বাটনে, যে কেউ যদি ক্যাশ অন ডেলিভারি বলে প্লেস করে অর্ডার, তার অর্ডারটা সেভ হয়ে যাবে। আহ, এবং বেশ কিছু কাজ তার সাথে হবে, একসাথে কয়েকটা টেবিলে ডাটা যাবে। এবং এখানে ইমেলিং একটা ইস্যু আছে যেটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। আর এখানে সুন্দর করে ডেটাবেস অর্গানাইজেশনের একটা ইস্যু আছে, রিলেশনাল অ্যালগোরিদম ডেটাবেসের, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। আর আরো একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আম, যখন আমরা পেপালে ক্লিক করব, দেন পেপালের এপিআই হয়ে পেমেন্টে চলে যাবে এবং প্রথমে ডেটা সেভ করবে, দেন পেপালে চলে যাবে পেমেন্টের জন্য। তো সাথে সাথে ইমেলিংও হবে। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল। তো বেশ কিছু বিষয় এখানে শেখার আছে। আমরা গতদিন যেরকম খুব সহজেই পেমেন্ট এবং বিলিং এবং শিপিংটা দিয়ে পার হয়ে আসছি, আজকে আমরা যখন এপিআই নিয়ে কথা বলবো, কিছু থিওরিটিক্যাল ইস্যু রয়েছে এবং কিছু প্র্যাকটিক্যাল বিষয়ও দেখানোর আছে। সো আমরা এই দুইটা বিষয় একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আর আই থিঙ্ক শপিং কার্টের ইস্যুটা আমরা মোটামুটি ধরতে পেরেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ই কমার্স টাইপ সাইটের জন্য। তো কি অবস্থায় আছে আমাদের প্রজেক্টটা সেটা আগে একটু দেখে নেই, তারপরে আমরা আস্তে আস্তে করে ক্লাসের সামনের দিকে মুভ করছি। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম লেগেছে। হোয়াট ইজ দিস? কেন এই ধরনের প্রবলেম হচ্ছে? এগেইন? বেশি সময় লাগছে আর কি হ্যাঁ, ভেরিফিকেশন। আমার সার্ভার তো ঠিক আছে, প্রজেক্টও ঠিক ছিল। হুম। আচ্ছা, ঠিক আছে। এবার ঠিক আছে না? আমরা লাস্ট ডে পর্যন্ত প্রোডাক্টের ডিটেল, হোয়াট ইজ দিস? রনি? হ্যালো রনি?
ওকে, তো আমি যে কথাটা বলছিলাম আমি আবার রিপিট করছি মাঝে 2 মিনিট। সেটা হচ্ছে যে প্রোডাক্টের ডিটেলে আমাদের যাদের মানে অফুরন্ত সময় আছে হাতে, প্রজেক্টটা করার সাথে সাথে প্রত্যেকেরই তো পার্সোনাল প্রজেক্ট দেওয়া আছে, তাই না? স্যার আমাকে তো দেন। কে শাকিল? জি স্যার। আপনি তো অনুপস্থিত ছিলেন সম্ভবত আগের ক্লাসে, দ্যাটস ওয়াই আপনি পান নাই। তো আপনি একটা প্রজেক্ট প্রপোজ করবেন আজকের ক্লাসের শেষে, দেন আমার যদি মনে হয় না করার মতো ওটাই করবেন, আদারওয়াইজ আমি ভিন্ন আরেকটা প্রজেক্ট দিব আপনাকে। আচ্ছা স্যার। হ্যাঁ, ক্লাসরুম রনি, জি স্যার। প্রত্যেকের যে যে স্টুডেন্টগুলো ক্লাসরুমে আছে তাদের প্রজেক্টের স্ট্যাটাস কি এক এক করে আমাকে বলতে বলেন, প্রয়োজনে সামনে উঠে এসে। মহিউদ্দিন ফার্স্ট। মহিউদ্দিন, আপনি আপনার প্রজেক্টে কি কি ধরনের প্রজেক্ট? স্যার আমার ডাটাবেস হয়েছে, অথেন্টিকেশনটা হয়ে গেছে। ডিজাইন বসিয়েছেন? জি স্যার। জুবায়ের? স্যার আমার ব্যাকএন্ডটা স্যার অথেন্টিকেশন করা হয়েছে, লগইন। ফ্রন্ট এন্ড? ওটা স্যার একটু ঠিক করতে দেবেন, এখন হয় না। ঠিক আছে এখনো হয় নাই। আহমেদ আসে নাই? হুম, আসছি স্যার। আসছে স্যার। কি অবস্থা আপনার প্রজেক্টের? হ্যাঁ, শুরু করে গেছে স্যার। কেন? অন্য একটা বললে পাচ্ছি আমরা জানান স্যার, কারণ কোনটা দিলে স্বাধীন? শুরু করে নেই স্যার। কেন? সেজন্য সবকিছু মানে এলোমেলো, এখন মানে পিসিটা অন হয় না। কৃষ্ণ? অথেন্টিকেশন করা হয়েছে, অ্যাড পোস্ট, ম্যানেজ পোস্ট, এগুলো করা হয়েছে। আচ্ছা, আর আরেকজন আছে? জি স্যার। হ্যাঁ, ওই ছেলেটার নাম জানো কি? অন্তর। হ্যাঁ, অন্তর। ওনার ম্যানেজ ক্যাটাগরি পর্যন্ত হয়েছে। হ্যাঁ, ম্যানেজ ম্যানেজ ক্যাটাগরি পর্যন্ত হয়েছে স্যার। ম্যানেজ ক্যাটাগরি পর্যন্ত হয়েছে। ওকে, গুড। ওকে, শাবাবের কি অবস্থা? আমি থিমটা ডিজাইন করতেছি, এখনো শেষ হয় না। পেজগুলো সব রেডি হইলে তারপরে ইন্টিগ্রেট করা শুরু। আচ্ছা, প্রজেক্টের স্ট্যাটাস বুঝলাম, দ্যাটস ভেরি গুড। কেউ কেউ শুরু করে দিয়েছে, এটা গুড সাইন। আই হোপ যাকে যে প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছে আপনারা করতে পারবেন। ভালো একটা প্রজেক্ট দাঁড় করাতে পারলেই কিন্তু মোটামুটি একটা কনফিডেন্স চলে আসবে প্রত্যেকের মধ্যে। জি স্যার। ওকে, ওকে। এখন এখন আমরা আমাদের আলোচনাটার যে অবস্থায় ছিল, আমি বলছিলাম যে যাদের অফুরন্ত সময় আছে তারা এই ডিটেল পেজে রিভিউ এর কাজটা, রিলেটেড প্রোডাক্টের কাজটা করতে পারে, এবং সাথে সাথে আরেকটা এখানে বাটন সেট করে রাখতে পারে, উইশ লিস্ট। বুঝতে পেরেছি? পাশে কি আছে? উইশ লিস্ট।
এই উইশ লিস্ট বাটনটা প্রেস করলে তখন আর এই কার্টে যেরকম শপিং কার্টে যেরকম আমরা ব্রাউজার মেমোরি ইউজ করেছি, উইশ লিস্টের বেলায় আমরা ইউজ করব হচ্ছে মূলত ডেটাবেস। ওকে, সো ডেটাবেসে উইশ লিস্ট টেবিল করে সেখানে কোনো কেউ যদি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে উইশ লিস্টে রাখে তার কাস্টমার আইডি সহ আপনি ডেটাবেসে রেখে দিতে পারেন। কেউ যদি উইশ লিস্ট প্রোডাক্ট দেখতে চায় সেখান থেকে তাকে দেখাতেও পারেন। এটা বেসিক্যালি কার্টের মতোই হবে, বাট সেটার নাম হবে কি উইশ লিস্ট। সে ওই প্রোডাক্টগুলো পরবর্তীতে কিনতে চায়। আমি বোঝাতে পেরেছি? এটা শুধু লগইন করা ইউজারদের লগইন করা ইউজাররাই উইশ লিস্ট প্রোডাক্ট অ্যাড করতে পারবে, আদারওয়াইজ কে প্রোডাক্ট অ্যাড করলো সেটা তো আমি জানি না, তাই না? সো লগড ইন করলে ওই বাটনটা আসবে, আদারওয়াইজ নট। স্যার ওই প্রজেক্টের রিভিউয়ের কাজটা মনে হয় ইবনে আহমেদ করছে, কিন্তু ইয়ে দিয়ে আর কি, যে ল্যারাভেলের নিজস্ব অথ দিয়ে করা হয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমরা লাস্ট ডে থেকে যত দূর গিয়েছিলাম, আমি রেজিস্ট্রেশনের কাজটা করছি আবারও। আমি রেজিস্ট্রেশনে ছিলাম যে আমি গতদিন কি কি করেছি সেটা আমি রিভিউ করতে করতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, শাবাব, শাকিল, জুবায়ের, মহিউদ্দিন, কৃষ্ণ বা ক্লাসে যারা সবাই আছেন, আমি যখন রেজিস্ট্রেশন করলাম সেখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওখানে আমরা কোনো ধরনের ভ্যালিডেশন সেট করি নাই। কোনো প্রকারের ভ্যালিডেশন সেট করি নাই। আমাদের ফর্ম ভ্যালিডেশনের একটা ইস্যু আছে, আমাদের ইমেল অ্যাড্রেস ডুপ্লিকেসি চেকিং এর একটা বিষয় আছে। এগুলো কিন্তু আমি লিভ করে করে যাচ্ছি, আমি ব্যাক ট্র্যাক করবো ফর্ম ভ্যালিডেশন। আমি যে কোনো একটা ফর্মে ফর্ম ভ্যালিডেশন দেখাবো এবং সেই বিষয়টা আপনারা সব জায়গায় অ্যাপ্লাই করবেন আর কি। যদিও কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে ফর্ম ভ্যালিডেশনের জন্য ভ্যালিডেশন লাইব্রেরি আছে এবং এই কাজটা নরমালি ওকে আমরা শিখছি ল্যারাভেল ফ্রেমওয়ার্ক, সরি। সো ল্যারাভেল ফ্রেমওয়ার্কে ভ্যালিডেশন আছে এবং আমরা অলরেডি একটা জায়গায় ভ্যালিডেশন দেখেছি যেখানে ল্যারাভেলের নিজস্ব অথ সিস্টেম আমরা যখন করেছিলাম তখন কোডটা আমি বের করে দেখিয়েছি কিভাবে ভ্যালিডেশনটা দেয়া হয়েছে ওই পার্টিকুলার ফর্মে। তারপরে আমরা একবার ইমপ্লিমেন্ট করব। ইভেন আমাদের এই বিলিং ফর্ম, শিপিং ফর্মের কিছু কিছু ফিল্ড আমরা চাইলে ভ্যালিডেট করে রাখতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস চেকিং যে বিষয়টা আছে ওই চেকিংটাও কিন্তু ঠিক মতো নেই। ওকে, এবং বিষয়টা হচ্ছে এরকম, আমি যেটা ইচ্ছে করে করেছি, এর আগের দিনে সিমিলার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এই ইউজারকে আমি লগ ইন করে দিয়েছি, সো রেজিস্ট্রেশন করে দিয়েছি। সো ফর দ্যাট তখন যে প্রবলেমটা ঘটবে, মনে করেন একজন ইউজারের নাম ছিল শফিউল আলম এবং তার ইমেল অ্যাড্রেস shofil.alam@talhatraining, শাফানা আলম তার সিমিলার ইমেল অ্যাড্রেস এবং আমি পাসওয়ার্ড দিয়েছি। সো প্রতিবারই যখন শাফানা আলম চাইবে লগড ইন করতে, শফিউল আলম লগড ইন হয়ে যাবে, কারণ তার আইডিটা প্রাইমারি কিটা আগে।
শফিউল আলম কখনোই এরর পাবে না, বাট সাফানা আলম কখনোই লগড ইন করতে পারবে না। সে অলওয়েজ লগড ইন হয়ে যাবে কি নামে? শফিউল আলম নামে। তার মানে অ্যাপ্লিকেশনের বড় একটা বাগ হিসেবে দেখা দেবে। ওকে, মনে হবে যেন একজনের আইডি দিয়ে আরেকজন ঢুকে যাচ্ছে। সো ওই জায়গাটায় ভ্যালিডেশন আমাদের দিতে হবে, ইমেল অ্যাড্রেস ডুপ্লিকেসি চেকটা করতে হবে ডেটাবেস এন্ড থেকেই। আচ্ছা, সো একটু একটু করে লিখে রাখেন যে ছোট ছোট বিষয়গুলো বাকি রয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা যেন ট্র্যাক ব্যাক করতে পারি বা পরবর্তীতে এগুলো যেন আমরা ফিক্স আপ করতে পারি। যদিও সামনের দিকে আগানোর পরে আমরা দেখতে পাই যে এই ছোট ছোট কাজগুলো আপনারা আলটিমেটলি করেই ফেলতে পারেন। আচ্ছা, এখন বিলিং অ্যাড্রেসের যে ইস্যুটা, হ্যাঁ, বিলিংটা সেভ হয়ে আমরা শিপিং এ এসেছি। শিপিং এ এসে এই জায়গাগুলোতে কিন্তু আবার আপনি চেক করার তেমন কোনো দরকার নেই, বা একেবারেই দরকার নেই। বিশেষ করে ভ্যালিডেশনের দরকার আছে, রিকোয়ার্ড ফিল্ডগুলো দিতে হবে, বাট ডুপ্লিকেসি বা আদার্সে চেক করার কোনোই দরকার নেই। বিকজ শিপিং অ্যাড্রেস মাল্টিপল, সেম অ্যাড্রেস ভিন্ন ভিন্ন অর্ডারের জন্য হতেই পারে। কারণ আমি যদি 10 বার কোনো একটা সাইট থেকে প্রোডাক্ট কিনতে চাই, সে কি আমাকে নিষেধ করবে? শাকিল, আমাকে কেউ কি নিষেধ করবে যদি আমি তার কাছ থেকে 10 বার 15 বার কোনো প্রোডাক্ট কিনতে চাই? করবে না, তাই না? ওকে, সো আমরা এই শিপিং ফর্মে কোনো ভ্যালিডেশনে যাব না। এই যে একটু খেয়াল করেন যে আমরা কিন্তু শিপিংটা সেভ করার পর পেমেন্টে পাঠিয়ে দিয়েছি, বাট পেমেন্টের জন্য কোনো কিছু করা নেই। তো দ্যাট ইজ ওয়াই আমাদের কাছে কিন্তু একটা এরর আসে, রাইট? সো এই পেজটা আসে। সো এখানে আমরা পেমেন্টের পেজটাকে লোড করে দিব। কে বানাবে পেমেন্ট পেজটা? শাবাব না, শাবাব রেস্টে থাক। শাকিল পারবে? আর আহমেদ পেমেন্টের পেজটা দিয়ে দেন। পেমেন্ট পেজটা বানান। আমি 2-3 মিনিটের মধ্যেই ব্যাক করছি। লাইন অ্যাজ ইট ইজ থাকবে, হ্যাঁ? আমি শুধু আমাকেই বাধ্য হয়ে বানিয়ে নিতে হবে। আমরা ফার্স্টে পেমেন্টের অ্যালায়েন্সটা বানিয়ে নেই, রাউটসটা আমি বানিয়ে নেই ফার্স্টে। দেন পেমেন্টের জন্য পেজও আমরা ক্রিয়েট করব। তার আগে আমরা একটু দেখে আসি আমাদের যে চেক আউট কন্ট্রোলার রয়েছে, সেই চেক আউট কন্ট্রোলারেই তো আমরা
শিপিং অ্যাড্রেস সেভ করার পর পেমেন্টের জন্য গিয়েছিলাম। এই যে শিপিং এর পর আমরা এই যে পেমেন্টে আসি এবং পেমেন্টের জন্য আমরা রাউটসটা বানিয়ে ফেলি। এটা ডেফিনেটলি গেট রাউটস হবে। পেমেন্ট হবে। এটা হচ্ছে পেমেন্ট পেজ হবে। তারপরে চেক আউট কন্ট্রোলারে গিয়ে আমরা পেমেন্টের পেজটা পাবলিক ফাংশন পেমেন্ট ফাংশনের মাধ্যমে করব। এটা মোরলেস শিপিং এর পেজের মতোই হবে, মানে ফাংশনটার মতোই হবে। পেজটার নাম আমরা দিব পেমেন্ট। পেজ টাইটেল হবে পেমেন্ট। পেমেন্ট হবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে রিসোর্স থেকে ভিউয়ার আন্ডারে পেজেস থেকে আমি শিপিং এর পেজটাকেই একটু সেভ অ্যাজ করে, যাতে ভেতরের স্ট্রাকচারটা আমি নিয়ে নিতে পারি, সেভ অ্যাজ করে পেমেন্ট করে ফেলছি। তো শিপিং না হয়ে পেমেন্ট ডট পিএসপি আমি বলছি এটাকে। নাও তো ব্লেড থাকবে না সাথে না? হ্যাঁ, ডেফিনেটলি আমি ভুল করেছি। ব্লেড না থাকলে তো এটা এক্সিকিউটই হবে না। ব্লেড ডট ডট তো দুইবার চলে আসছে। তাই নাকি? এবার ঠিক আছে। পেমেন্ট ইনফো, এইটা ফর্মটা একটা থাকবে, আমরা এটাকে বলছি প্লেস অর্ডার অথবা সেভ অর্ডার। আমাদের এতগুলো ফর্মের ফিল্ড বা আদার্স এগুলো কোনো কিছুর দরকার নেই। দুইটা রেখে বাকিগুলোকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমরা বাটনটাকে আমরা প্লেস অর্ডার বলে রাখলাম। দেন ফিল্ডগুলোর ক্ষেত্রে ইনপুট বক্স এবং লেভেল। ইনপুট বক্সের টাইপ হচ্ছে রেডিও, নেম হচ্ছে
পেমেন্ট টাইপ ফর্ম কন্ট্রোল না দিয়ে আমি এটার ভ্যালু লাইক আমি বলছি ক্যাশ অন ডেলিভারি। লেটস চেক যে আমাদের ফর্মটা কিভাবে আসছে, দেন আমরা আমাদের মতো করে গোছাবো। কোথায় যেন রেডিও বাটনটা রয়ে গেছে, তাই না? ইওর নেম বা এইগুলো এখানে দেখা যাচ্ছে। আইকনটা আবার দিয়ে দিচ্ছি। লেভেলটা সেট করছি ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা রেডিও বাটনের পাশে থাকা উচিত, তাই না? লেভেলটা স্যার উঠাই দিয়ে নরমাল স্ট্রং ট্যাগ দিলে তাহলে কাজ হবে। স্ট্রং ট্যাগে দিতে স্ট্রং স্ট্রং nice. So cash on delivery, then this. এটা যদি অল্টার করে দেই, এবারও ঠিক আছে। পরের বারটা এটাকে বলছি পেপল। পেপল বলছি। এখানে রেডিও বাটন আসছে ক্যাশ অন ডেলিভারি আর পেপল। সো আপনার যত মেথড আসবে সেটা এখানে বাড়তে থাকবে। যে আপনি ক্রেডিট কার্ডে করাতে চাচ্ছেন, আপনি যে বাংলাদেশে যে এসএসএল কমার্স আছে সেটা আপনি করতে চাচ্ছেন। সো সবকিছু মিলাই আপনি এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, তখন কিন্তু আমরা এই বিষয়টা এখানে ইমপ্লিমেন্ট করব। ওকে, তো বেসিক্যালি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই এপিআই, এই পেপালের মাধ্যমে পেমেন্ট বা টোটাল প্রসেসটা নিয়ে আমি এখন একটু কথা বলতে চাচ্ছি। মানে দোকানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কোনটা? যখন সে কোনো কিছু সাজিয়ে নিয়ে বসে আছে, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? পেমেন্ট। জুবায়ের, জুবায়ের শুনতে পাচ্ছে? আপনার কথা আমি শুনি নাই। কৃষ্ণ, মানে তাদের কাছে, দোকানদারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা?
আচ্ছা ঠিক আছে, আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চুরি করে না নিতে পারে কোনো কিছু। আচ্ছা, সে যদি চুরি করে না নিয়ে আপনাকে বলেই টাকা না দিয়ে নিয়ে যায় তাহলে কি হবে? হুম, তাহলে কি হবে? চুরি করে নাই, বাট আপনাকে বললো, বলে না টাকা পয়সা না দিয়ে নিয়ে গেল, আপনি তো টাকা দিয়ে এনেছেন প্রোডাক্টটা, তাই না? হুম, তো বেসিক্যালি যেটা করতে হয়, দোকানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রোডাক্টটা সেল করে টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে গেল, ওইটাই হচ্ছে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। সো আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, আপনাকেও অবশ্যই ওই গুরুত্বটাও বুঝতে হবে। আমি শুধু অনলাইনে প্রোডাক্ট চাকরি বাকরির জন্য লোকজন রেখে আমি পয়সা খরচ করলে তো হবে না, আমাকে তো ইনকাম করতে হবে, এর জন্য আমাকে টাকা পয়সা কামাতে হবে। ফর দ্যাট কাস্টমাররা যেন প্রোডাক্ট নিয়ে টাকা দিয়ে যায় সে ব্যবস্থা রাখতে হবে। এবং অনলাইনের মাধ্যমে টাকা নেওয়াটা তো কিন্তু আবার চারটিখানি কথা না, চারটিখানি কথা। ইন্টারনেটের মাধ্যমে আপনি এক জায়গায় আরেকজন আরেক জায়গায়, সে কিভাবে আপনার কাছে টাকা পৌঁছবে? এই মাধ্যমটা যদি সঠিক না হয়, সিকিউর না হয়, তাহলে আপনার ব্যবসা করে কোনো লাভ নেই। যদিও আমাদের দেশে বহু বছর পর্যন্ত বলা চলে যে 10-এর আগ পর্যন্ত যে ই কমার্স চলেছে টুমটাম করে, সেই ই কমার্স গুলো মূলত ওই ক্যাশ অন ডেলিভারি দিয়েই করেছে। সে আগে অর্ডার দিত, দেন কে অর্ডার দিল তাকে ফোন দেয়া হতো, ফোন দেওয়ার পরে সে কনফার্মেশন দিলেই আমরা তাদের কাছে প্রোডাক্ট দিয়ে পৌঁছে দিতাম। এটাই ছিল বেসিক্যালি প্রসেস। বাট এখনকার দিনে কিন্তু, হ্যাঁ, এখনকার দিনে কিন্তু অনেক অনেক ই কমার্সেই কিন্তু অনলাইন পেমেন্টের সুযোগ সুবিধা রয়েছে। বুঝতে পেরেছি? এবং অনলাইনে পেমেন্টের মাধ্যমে সেটা আমাদের কাছে প্রোডাক্ট দিয়েও যায়। সো আমি ইন্টারনেটের মাধ্যমে টাকা আদান প্রদানের কিছু মাধ্যম আছে, ইন্টারনেটের মাধ্যমে টাকা আদান প্রদানের কিছু মাধ্যম বা উপায় আছে, সেগুলোকে নর্মালি আমরা পেমেন্ট গেটওয়ে বলে থাকি। যেমন পেপ্যাল একটা পেমেন্ট গেটওয়ে, অথরাইজ.নেট যেটা বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট, সেটা ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য যে এপিআইটা ইউজ হয় সেটা হচ্ছে অথরাইজ.নেট। বাংলাদেশে যে এপিআইটা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের জন্য ইউজ হয় সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এসএসএল কমার্স। ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের জন্য অথরাইজ.নেট। এরপরেই যেটা সবচেয়ে বেশি ইউজ হয় ইন্টারনেট ব্যাংকিং এ বা ডিজিট ট্রান্সফারের জন্য যে ব্যাংকটা, পেপ্যাল। ওকে, সো পেপ্যাল খুবই জনপ্রিয় এবং সিকিউর এই পেমেন্ট গেটওয়েটা। আর ইন্টিগ্রেশনটাও ইজি, খুব সহজে করা যায়, সারা বিশ্বেই অলমোস্ট নেটওয়ার্ক আছে 192টা দেশে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এছাড়াও আরো মোর দেন বলা চলে যে মোর দেন 15, এছাড়াও আরো 15টার বেশি জনপ্রিয় গেটওয়ে রয়েছে। মানে 15টার বেশি জনপ্রিয় বলা হচ্ছে, তাছাড়াও আরো অনেক গেটওয়ে রয়েছে নাম না জানা, যেগুলো ভিন্ন ভিন্ন দেশে ইউজ হয়ে থাকে আমাদের দেশের মতোই। তো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার যে গেটওয়ে গুলো রয়েছে এর মধ্যে যে দুটার নাম বললাম, পেপ্যাল এবং অথরাইজ.নেট ছাড়াও আছে ভেরিসাইন, জিও ট্রাস্ট, গুগল চেকআউট, হ্যাঁ গুগল চেকআউট, গুগল ওয়ালেট। এছাড়াও আরো অনেক অনেক গেটওয়েজ রয়েছে।
বাট যদি আপনারা ওয়েবসাইটে দুইটা গেটওয়ে দেখেন, একটা দেখবেন authorize.net এর ক্রেডিট কার্ড, অন্যটা পেপ্যাল, তার মানে এই দুটো সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে এবং এরা মূলত 70-80% অনলাইন বেসড যে সার্ভিসগুলো, পেমেন্ট সিস্টেম আছে সেখানে এটা ইউজ হয়। বাট এর অল্টারনেটিভও ওই সাইটগুলোতে রয়েছে। এরকম না যে শুধু পেপ্যাল থাকলেই পেপ্যাল, অন্য কোনো কিছু থাকতে পারবে না। সব কাস্টমারকে কাভার করার জন্য বড় বড় সাইটগুলো কিন্তু ম্যাক্সিমাম পেমেন্ট গেটওয়ে গুলোই রেখে দেয়। আবার কান্ট্রি ওয়াইজ সেটা দেখাও যায়। এ হচ্ছে বিষয়টা। তো এই গেটওয়ে গুলো কিভাবে কাজ করে? গেটওয়ে গুলো মূলত মাঝখানে বসে থাকে কাস্টমার এবং ব্যাংকের, এবং মাঝখান থেকে কমিশন খায় আর কি। এরা ইন্টারনেটে হুন্ডি করে। ওকে, হুন্ডি বোঝেন? সবাই বোঝে। কে কে করেছে? সবাই করেছে। জুবাইর তো নিশ্চয়ই করেছে। করে নাই? হ্যাঁ, নামই শুনে নাই। মহিউদ্দিন? আচ্ছা, নামই শুনে নাই। শুনে নেবেন, হুন্ডি বিষয়টা কি পড়ে নেবেন। যাই হোক, মানে পেমেন্টের যে প্রসেসটা সেটা আমি একটা গ্রাফিক্যাল মুড দেওয়ার চেষ্টা করছি এখন। এই বেচারা হচ্ছে ইউজার, রাইট? সো ইউজার পেমেন্ট করবে কোনো একটা সাইটে এবং এই সাইট ওনার টাকাটা রিসিভ করবে অথবা পরে পাবে, সেই কনফার্মেশন পেলেই তার কাছে প্রোডাক্ট চলে আসবে। সো ডেফিনেটলি তার সামনে একটা কম্পিউটার আছে, আমরা এটাকে অ্যাসিউম করে নিই। পেমেন্ট গেটওয়ে কিভাবে কাজ করে বা কি কি প্রসেসে আগায় সেটা নিয়ে একটু কথা বলছি। মনে করেন এটা হচ্ছে তার কম্পিউটার, কোনো একটা ইনস্ট্রাকশন নিল বা কোনো একটা গেটওয়ের মাধ্যমে সিলেকশন হলো। ফর এক্সাম্পল পেপ্যালে সিলেকশন দিয়ে আমি যাচ্ছি, ঠিক এই বেচারা যদি আমি হই, কম্পিউটার এটা হয়, আমি পেপ্যাল সিলেক্ট করেছি। সো ইনস্ট্রাকশনটা এখান থেকে ডেটাবেজে চলে যাবে, ইনস্ট্রাকশনটা চলে যাবে হচ্ছে পেপ্যালের সার্ভারে। ওকে, সো এটা হচ্ছে সি ফর কম্পিউটার। ওকে, আর এটা হচ্ছে আমার পেপ্যাল, পি ফর পেপ্যাল। ধরে নেই পেপ্যাল একটা ব্যাংক, এটা অনলাইন ব্যাংক। এখন এই পেপ্যালটা নিয়ে একটু কথা বলছি। তো কম্পিউটারের ইনস্ট্রাকশনটা চলে যাবে কার কাছে? পেপ্যালের কাছে। পেপ্যালে কি আছে? আমরা মোবাইলে কথা বলি কিভাবে একটু বলেন তো? শাকিল বলেন, আমরা মোবাইলে কিভাবে কথা বলি? জটিল কোনো চিন্তা করেন না, সহজ কথা হিসেবে বলেন যে মোবাইলে কথা বলতে আমার কি লাগে। মোবাইল নেটওয়ার্ক, মোবাইল সবকিছুই ঠিক আছে ধরে নেই, যাকে কল দেব তার নাম্বারটা লাগবে। তারপর
আমার নিজের অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে। রাইট, আমি এটাই জানতে চাচ্ছি যে আগে ব্যালেন্স থাকতে হবে, রাইট? জি স্যার। তারপরে আমি কলটা মেড করতে পারবো। আমার কাছে নাম্বার আছে, কাকে কল দিব? হাজারো নাম্বার আছে, আমার ব্যালেন্স নাই, আমি কল দিতে পারবো? সো ব্যালেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। সো ঠিক তেমন পেপাল একটা যদি আমরা ধরে নেই যে পেপাল একটা ব্যাংক বলতে পারি, আমি যদি ধরে নেই যে পেপাল একটা ওয়েবসাইট, সেটাও আমি বলতে পারি। কারণ হচ্ছে যতটুকু ধারণা আমাদের হয়েছে এ পর্যন্ত এই ওয়েবসাইট বানানোর জন্য, ডেটাবেজে ডাটা পরিবর্তন করা কঠিন কোনো কাজ না। এডিট করা কি কোনো কঠিন কাজ? কঠিন কাজ না। তো পেপাল কিন্তু তাই করে। পেপাল শুধু ডিজিট পরিবর্তন করে, তার ডেটাবেসের ডাটাই পরিবর্তন করে। যেমন আমি যদি পেপাল দিয়ে একটা প্রোডাক্ট কিনি যার টাকা হচ্ছে $50, আর আমি যখন পেপালে পেমেন্টটা করব, পেপাল যে রিসিভ করবে পেমেন্ট তারও ওই অ্যাকাউন্ট ওই একই ডেটাবেসেই রয়েছে। তো যেটা করবে, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করে দেবে আর তার অ্যাকাউন্টে টাকাটা যোগ করে দেবে। তার মানে কি, যদি ডলার হিসেবে বলি ডেটাবেসের জিনিস, ওখানে কি করে দেবে, 50 যোগ করে ডেটাবেসে 100 করে রেখে দেবে। সে কি টাকা পয়সা দিয়ে দিচ্ছে? সরাসরি কিন্তু কোনো টাকা পয়সার আদান প্রদান হচ্ছে না, জাস্ট ডিজিটটা, ডেটাবেসের ডিজিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার অ্যাকাউন্টের টাকা কেটে গিয়ে তার অ্যাকাউন্টে সেটা ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার আমার অ্যাকাউন্টের যে হিসেবটা আছে, লাইক আমার যদি ব্যালেন্স থাকে $50, এখন হয়ে যাবে সেটা $0, আর তার ব্যালেন্স যদি থাকে $500, সেটা হয়ে যাবে কত, $550। আমি বোঝাতে পেরেছি? এখন ক্লাসরুমের আমি কোনো রেসপন্স পাচ্ছি না। আহমেদ, কি অবস্থা একটু বলেন তো? রনি, রনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কিন্তু রেসপন্স পাচ্ছি না, আমি ক্লাসের কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি শুনতেছে, বুঝতেছে, নাকি কেউ কিছু বুঝতে পারছে না? শুনতে পাচ্ছি স্যার। বুঝতে পারছে? ওকে ওকে, সো সো এখানে আমি আমি আমার ইমেজটাতে ছিলাম, যেটা বলছিলাম, এই যে পেপাল যে বেচারাটা, সে কিন্তু জাস্ট ডেটাবেসের ডাটা এদিক সেদিকই করে, তাহলে টাকা পয়সা কিভাবে আদান প্রদান হয়? আমরা যখন মোবাইলে কথা বলি, মোবাইলের মধ্যে দিয়ে কি টাকা পয়সা আদান প্রদান হয়? ওকে, তা হয় না। তার মানে আমরা যখন ব্যালেন্স কিনি, ব্যালেন্স তো ওই কোনো না কোনো ভাবে চলে যায়। মনে করেন বিকাশের টাকা কোথায় আছে? আমি বিকাশ থেকে আমার মোবাইলে ব্যালেন্স দিলাম, তাই না? বিকাশের টাকা আছে কোথায়? ব্র্যাক ব্যাংকে। আর আমি দিলাম গ্রামীণে, সো গ্রামীণের কাছে টাকাটা সামহাও চলে যেতে হবে না? সো ওই টাকাটা তারা তাদের মারফত ব্যাংক টু ব্যাংকে চলে যায়, মানে ক্যাশ টাকা যায় না, ডিজিটই যায়। হ্যাঁ, আমরা যখন ব্যাংকিং করি, আমরা যখন কোনো ব্যাংকে যাই, একটু ভালো মতো বুঝেন, আমরা যখন কোনো ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে টাকা জমা দিলাম, ক্যাশ দিলাম, গুড। এখন ওই টাকাটা আমি অন্য আরেকটা ব্রাঞ্চ থেকে তুলতে যাচ্ছে, আমি যে টাকা জমা দিয়েছি ওটাই পাবো, নাকি অন্য কোনো টাকা পাবো? তার মানে অন্য ব্রাঞ্চ কি দেখবে, আমার 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 অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে, যে কোনো জায়গায় হোক না কেন, আমার ব্যালেন্সে অ্যাড থাকলেই হলো, রাইট? তো পেপাল মূলত যেটা করে সেটা হচ্ছে যে পেপালে আপনি ক্রেডিট করতে পারেন, ওই ক্রেডিট করা টাকাটাকে আপনি খরচ করতে পারেন, আবার ওই ক্রেডিটেড টাকাটাকে আপনি চাইলে পরবর্তীতে আবার ডিপোজিটও করতে পারেন। সো ডিপোজিট প্রসেস বা এই বিষয়টা কি, আমরা পেপালে তো অ্যাকাউন্ট করতেই পারি না?
পারি তো, পেপ্যালে আমরা অ্যাকাউন্ট করতে পারি, বাট বারবার করে আমরা ছোটবেলা থেকেই শুনে আসি যে আমাদের দেশে পেপ্যাল নাই, কিন্তু আমরা আমাদের দেশ থেকে পেপ্যাল দেখতেও পাই এবং পেপ্যালে আমরা অ্যাকাউন্ট করতেও পারি। আমাদের দেশে পেপ্যাল নাই অর্থ হচ্ছে যে পেপ্যালে আমাদের সাইটটা ভেরিফাই, অ্যাকাউন্টটা ভেরিফাই করা যায় না, যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যেতে পারে, চাইলেই বন্ধ করে দিতে পারে। কারণ ভেরিফাইড হতে হলে অবশ্যই ওই দেশের ব্যাংকের কোনো অ্যাকাউন্টের সাথে ট্যাগ করে পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করতে হয়। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা না হওয়ার কারণেই রিস্কটা অনেক বেশি এবং আমরা বলে থাকি আমাদের দেশে পেপ্যাল নাই। তো ভেরিফিকেশন কিভাবে হয় বা পেপ্যালে কিভাবে বেসিক্যালি কাজ করে, ইন্টারনাল প্রসেসটা নিয়ে আমি একটু কথা বলছি। মনে করেন যে পেপ্যাল যদি সবার সাথে কানেক্ট হতে চায়, এটা যদি পেপ্যালের সার্ভার হয়, সে ভিন্ন ভিন্ন দেশের যে কান্ট্রির যে নিজস্ব ব্যাংক আছে, মানে সেন্ট্রাল ব্যাংক যেটাকে বলা হয়, সেই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ওই পার্টিকুলার কান্ট্রির সাথে কি থাকে, যুক্ত থাকে। আমি যদি ক্রেডিট করতে চাই বা ভেরিফাইড করতে চাই, মনে করেন আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে আমার পেপ্যালে এবং আমি আমার অ্যাকাউন্টে $100 ক্রেডিট করতে চাচ্ছি। আমার ব্যাংক হচ্ছে এসসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। আমার টার্গেট হচ্ছে যে এই টাকাটাকে, তার মধ্যে থেকে যে টাকা আছে 10,000, এখান থেকে নিয়ে $100 আমি পেপ্যালে নিব, অথবা আমি কোনো না কোনোভাবে ইনকাম করেছি, পেপ্যালে আমার কাস্টমার পাঠিয়েছে, আমি ডিপোজিট করব। সো সকল ক্ষেত্রেই পেপ্যাল, নর্মালি বাংলাদেশে যদি পেপ্যাল থাকতো কিভাবে কাজ হয় সেটা আমি বলার চেষ্টা করছি। যে আমি যদি ধরেন আমার পেপ্যালে টাকা এসেছে, আমি ডিপোজিট করতে চাচ্ছি বা ভেরিফিকেশন খুবই জরুরি, নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে পেপ্যাল কানেক্ট করে সেন্ট্রাল সার্ভারের সাথে, ওই দেশের যে সেন্ট্রাল সার্ভার আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, সেই ব্যাংকের সাথে। কারণ আমরা সবাই জানি যে অনলাইন ট্রানজেকশন যাই হোক না কেন, যে ব্যাংকের মাধ্যমেই হোক না কেন, সব যায় আগে সেন্ট্রাল ব্যাংকে, তারপর অন্যান্য দেশের ব্যাংকে। সো সেন্ট্রাল ব্যাংক সবকিছু জানে। তো নর্মালি যদি আমি পেপ্যালের সাথে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হয়, পেপ্যাল অ্যাকাউন্ট করার পর আমার ব্যাংকের ইনফরমেশনটা সে এখানে আপডেট করে কাস্টমার, তারপর সে সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ওই পার্টিকুলার ব্যাংকে এসে ভেরিফাই করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে। এখন নর্মালি যদি এরকম হয় যে আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি এখানে ক্রেডিট করতে চাচ্ছি, সেই ক্রেডিট বাটনটা প্রেস করবে, ওই কত ক্রেডিট করতে চাচ্ছে সেই রিকোয়েস্টটা প্রথমে সেন্ট্রাল ব্যাংকের কাছে আসবে। লাইক এটা আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক, বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই না? এটা কিন্তু বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক, এটা বিসিবি আমি লিখেছি শর্ট ফর্মে। তো বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক ওই $100 ক্রেডিট লিমিট বা ক্রেডিট করতে চাচ্ছে কেউ বাইরের দেশের পার্টিকুলার অ্যাকাউন্ট থেকে, সে চেক করে দেখবে যে আসলেই সেই লিমিটটা আছে কিনা। হ্যাঁ, $100 লিমিট আছে, যে $100 সে ট্রানজেকশন করতে দেয়। সো সে ওই যেহেতু এই অ্যাকাউন্টটাই পার্টিকুলার ব্যাংকের সাথে ভেরিফাইড, কি করবে, রিকোয়েস্টটা ব্যাংকের কাছে পাঠিয়ে দেবে, এখান থেকে $100 সমপরিমাণ টাকা কেটে নেবে। শাকিল বুঝতে পেরেছেন? এখান থেকে $100 কেটে নেবে, নিয়ে বাংলাদেশ ব্যাংকে জানাবে যে আমি টাকা কেটেছি, তারপর পেপ্যালে চলে যাবে। ওই যে $100 টাকা কেটে নিল, সে কিন্তু ওই ওয়েবসাইটে রেখে দেবে না, ওয়েবসাইটের পেছনে ওই পেপ্যালের ওনারের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে। আর এই পেপ্যালে শুধু কি দিয়ে দেবে, একটা ডিজিট যোগ করে দেবে, 100। শাবাব বুঝতে পেরেছেন? কৃষ্ণ বুঝতে পেরেছেন?
ওকে, রিপিট করছি আমি। বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন পেপালে যদি মোবাইল যেরকম আমি ক্রেডিট করি, দোকানে যাই রিচার্জ করি, আমি বিকাশ দিয়ে রিচার্জ করতে পারি, ঠিক আছে? আমি বিকাশ দোকানে গিয়েও করতে পারি, বিকাশ সরি আমি মোবাইলে চার্জ বিকাশ দিয়েও করতে পারি, আমি কার্ড কিনতে পারি, আমি দোকানে গিয়ে রিচার্জ করতে পারি, ফ্লেক্সি লোড করতে পারি। তো এটা এরকমই, পেপালও তাই, কিন্তু পেপালের প্রসেস একটাই, সে ব্যাংক থেকে টাকাটা কেটে নেয়। আমার প্রথমে যেটা হতে হবে, যখন আমি পেপালে আমার অ্যাকাউন্ট আছে এটা ভেরিফাই করতে হলে আমার কোনো একটা অ্যাকাউন্ট আছে এবং ওই অ্যাকাউন্টটা পেপালের মানে ওই ওই অ্যাকাউন্টটা দিয়ে আমি পেপালে ভেরিফাইড করব। ধরে নিচ্ছি পেপাল বাংলাদেশে আছে, পেপাল বাংলাদেশে থাকলে বা পেপালের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা এগ্রিমেন্ট আছে এবং এখানে একটা সার্ভার বসানো আছে, এবং পেপাল যদি কখনো কোনো রিকোয়েস্ট করে ওই সার্ভারে চেকিং হয়, হয়ে ওই পার্টিকুলার ব্যাংকে আসে, এবং ব্যাংকের অ্যাকাউন্টে যদি সমপরিমাণ টাকা থাকে, মনে করেন আমার এখান থেকে আমি $100 রিকোয়েস্ট করেছি, সে বাংলাদেশ ব্যাংক হয়ে আমার এসসিবিতে অ্যাকাউন্টে আসলো, $100 সমপরিমাণ টাকা আছে, আমার টাকাটা কেটে নিয়ে বাংলাদেশ ব্যাংকে বললো যে আমি টাকা কেটে নিয়েছি, সে পেপালে যাওয়ার আগেই পেপালের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে এই টাকাটা জমা দিয়ে পেপালের সাইটে গিয়ে জাস্ট ডিজিটটা আপডেট করলো 100, আমি $100 কাটলাম, সো এখানে $100 ডিজিটটা অ্যাড করে দেয়া হলো। আমি বুঝতে পেরেছি? কৃষ্ণ বুঝেছে? স্যার ওকে, সো সিমিলার ভাবে যখন আমার এখানে মনে করেন যে আমি কারো কাছ থেকে আমি $200 পেয়েছি, আমার এখন টাকা হাতে খুব ক্যাশের অভাব আছে, আমি টাকা দরকার, সো আমি $200 এখানে ডিপোজিট করে দিলাম, বাংলাদেশ ব্যাংক হয়ে এখানে চলে আসলো, ঠিক আছে? ওটা যখন রেমিটেন্স আকারে বাংলাদেশ ব্যাংক কিছু টাকা কিন্তু কেটে রাখে, সেটা রেখে আমার অ্যাকাউন্টে চলে আসে, লাইক আমি $200 জন্য বাংলাদেশ ব্যাংক হয়তো $1-2 নেবে, তো এই আমার অ্যাকাউন্টে চলে আসলো, আর আমার কাছে যদি এসসিবির কার্ড থাকে আমি টাকা তুলে নিতে পারবো। তার মানে টাকা নেওয়া দেওয়াটা কিন্তু কঠিন কোনো কাজ না, যদি পেপ্যালের জন্য বাংলাদেশ ব্যাংকের অথরাইজ কোনো কিছু করা থাকে, যে বা বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করেছে, সার্ভার বসিয়েছে এবং কানেকশন দিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি? নর্মালি নর্মালি প্রত্যেকটা এপিআই অলমোস্ট এভাবেই কাজ করে, কেউ কেউ রান টাইমে কাজ করে আর কেউ কেউ এরকম মানে ক্রেডিট করার সাপেক্ষে কাজ করে। যদি আমি বলি যে অথরাইজ ডট নেট ক্রেডিট কার্ড অপশন, এখানে তখন পেপাল না হবে, এটা হবে কি অথরাইজ ডট নেট। রিপিট করছি যে এটা যদি ক্রেডিট কার্ডের অপশন হয় তাহলে এই জায়গায় হবে অথরাইজ ডট নেট। ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন আমরা কোনো পেমেন্ট করতে চাইবো, সো কাস্টমারের রিকোয়েস্টটা এখানে আসবে, সে ওই পার্টিকুলার ব্যাংকে যাবে এবং ক্রেডিট ইনফরমেশন নিয়ে আবার সেখানে ফেরত যাবে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, যদি পেপালের কথা বলেন যে আমি কাস্টমার, আমি কোনো একটা প্রোডাক্ট কিনছি যার দাম $500, সো আমার অ্যাকাউন্টে $500 আছে, কি করবে, আমি রিকোয়েস্টটা পাঠালে পেপাল আমার অ্যাকাউন্ট থেকে $500 কেটে নেবে, আর যখন কেউ অ্যাকাউন্ট রিসিভ করবে ডেফিনেটলি ওই পেপালেরই হতে হবে। সো পেপালের প্রসেসটা খুবই সিকিউর এবং ইনবাউন্ডারি বলা হয়ে থাকে, সো পেপালের কোনো কিছু তার বাইরে যায় না, তার বাউন্ডারির বাইরে যায় না। সো কাস্টমারের অ্যাকাউন্ট এবং মার্চেন্ট বলা হয়, যিনি হচ্ছে মানে প্রোডাক্টের ওনার, তাকে কি বলা হয়, মার্চেন্ট অ্যাকাউন্ট। কাস্টমার এবং মার্চেন্ট বোথ অ্যাকাউন্টই থাকবে কোথায়, পেপালের সাইটেই। তো আমি যখনই কোনো একটা প্রোডাক্ট কিনবো, সেই প্রোডাক্টটা জন্য যে কস্টিংটা সে আমার অ্যাকাউন্টটা থেকে কেটে নিয়ে মার্চেন্টের অ্যাকাউন্টে জমা দেবে। আমি বুঝতে পেরেছি? ওকে, বাট
বাট authorize.net এর সিস্টেমটা বিট ডিফারেন্ট, বা অন্যান্য গেটওয়ে গুলো অলমোস্ট সিমিলার প্রসেসেই কিন্তু কাজটা সারে। তো এরা এরা জায়ান্ট, এবং এরা মূলত দালালি করে টাকা নেয়, পার্সেন্টেজ খায়, টু প্রাইস। তার মানে পেপ্যাল যে ব্যবসা করে সেটা সুদের ব্যবসা না, নাকি সার্ভিস ব্যবসা? এটা সুদ না, সার্ভিস। আপনাকে সে কাজটা করে দিচ্ছে, আপনি তার জন্য আপনি তাকে পে করবেন না, সো এটা সার্ভিস। কারো কোনো কোশ্চিন আছে? ক্লাসরুম? জুবাইর কিছু বোঝে নাই, আমি বুঝতে পারছি, আমি ছবিতে বুঝতে পারছি যে জুবাইরের মুখটা কালো হয়ে আছে। কি বুঝেছেন আমাকে একটু বলেন। হ্যাঁ, জুবাইর, তারপরে মাঝখানে আছে আহমেদ, তারপরে পাশে আছে কি কৃষ্ণ, মহিউদ্দিনের পেছনে আছে কে? হ্যাঁ, তারপরে আছে স্বাধীন, ডান সাইডে তো আছে কৃষ্ণ, তাই না? ওকে, কারো কোনো কোশ্চিন নাই? তার মানে আমরা কেউ কিছু বুঝি নাই। থ্যাংক ইউ, না বুঝলেও চলবে, পরে আপনারা এক সময় না এক সময় বুঝেই ফেলবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, authorize.net ক্রেডিট কার্ড থেকে নাই, ক্রেডিট কার্ডটা তো একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথেই, আর ক্রেডিট কার্ডটা তো একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথেই থাকে। হ্যাঁ, আচ্ছা, ওটা তো বুঝতে পারছি, মানে ডেবিট কার্ড ডেবিট কার্ডটা বেসিক্যালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায়। যেমন বাংলাদেশে যে এসএসএল কমার্সটা রয়েছে, সেই এসএসএল কমার্স ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও যা, ডেবিট কার্ডের ক্ষেত্রেও কিন্তু তাই। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে শুধু ওই ডিজিটটা কনফার্মেশন নিয়ে যায়, সে কিন্তু ব্যাংকে এসে তার ক্রেডিট লিমিটটা চেক করে, ক্রেডিট লিমিট অনুযায়ী যদি ক্রেডিট থাকে দেন চলে যায় এবং ক্রেডিটটা করে দেয়। আর ডেবিটটা হচ্ছে সরাসরি তার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করে ফেলে। ক্রেডিটটা মাইনাস করে কি ক্রেডিট লিমিট থেকে, আর ডেবিটটা হলে অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে সেটাকে মাইনাস করে সে ওখানে নিয়ে যায়। বিষয়টা বুঝতে পেরেছেন? প্রসেস সেম, শুধু স্ট্যাটাস ডিফারেন্ট। Oh my God. 47 people died. জি স্যার। তো যা বলছিলাম যে পেমেন্ট মেথডের যে কার্যকলাপগুলো যেভাবে হয়ে থাকে, এখন আরো ডিটেল আপনারা জানবেন authorize.net এবং authorize.net এবং
এবং পেপ্যাল নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন, এখন 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 আসে হচ্ছে মূল কাজে, যে এটা তো আমার সাইট, কাস্টমার তো বসে আছে কোথায়, একটা ওয়েবসাইটে। সামহাও পেপ্যালের সাথে আমার যোগাযোগ স্থাপন করতে হবে, এটা একটা সার্ভার সাইট। সো একটা সাইট আরেকটা সাইটের সাথে যোগাযোগ করবে কি করে, তাই না? সবচেয়ে ভাইটাল কোশ্চেন হচ্ছে একটা সাইট আরেকটা সাইটের সাথে যোগাযোগটা স্থাপন করবে কিভাবে। যোগাযোগ স্থাপনের যে উপায়টা সেটা হচ্ছে মূলত এপিআই। এটা হচ্ছে কি তাহলে অ্যাপ্লিকেশন, এ ফর অ্যাপ্লিকেশন, পি ফর প্রোগ্রাম, আই ফর ইন্টারফেস। অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, ইন্টারফেস। তো সেই বেচারা থাকে কোথায়? আমার কোডেই কাজ করে মাঝে, আমার সাইট এবং আমাদের সাইট এবং পেপ্যালের মাঝখানে। আমাদের কাছ থেকে সে ডাটা নেয় এবং পেপ্যালের কাছে সে প্রসেস করে ডাটাটা পাঠায়। এই যে মাধ্যমটা, এই যে কোডটা, এটা কিন্তু একটা কোড। এপিআই কিন্তু কোড, এটা কোনো মানুষ না, গাড়ি না, যন্ত্র না, এটা একটা কোড। এই কোডটা কারা প্রোভাইড করে? যার এপিআই তারাই প্রোভাইড করে। আমি যদি বলি পেপ্যালের এপিআই, তাহলে এই এপিআইটা প্রোভাইড করেছে পেপ্যাল নিজেই। ওকে, রিপিট করছি, যে আমি যদি বলি কোনো একটা এপিআই আমি ইউজ করছি যেটা পেপ্যালের, তাহলে এটা বানিয়েছে কে? পেপ্যাল নিজেই। সো সেই সবচেয়ে ভালো মতো জানে যে কিভাবে তার সাথে কমিউনিকেট করা যাবে। সো কাস্টমারের ডাটাটা ওই এপিআই এ পুট করলে এপিআই প্রসেস অনুযায়ী সেটাকে পেপ্যালের কাছে পাঠিয়ে দেবে। তো আমরা যে এপিআইটা ইউজ করছি, ভিডিওটা মনে হয় ফ্রিজ হয়ে গেছে। ভিডিওটা স্ক্রিনটা আই থিংক ফ্রিজ হয়েছে। আমি আবারও স্ক্রিন শেয়ার করছি। তো আমি যেটা বলছিলাম যে এপিআই এর মাধ্যমে ওই সার্ভারের সাথে নরমালি কানেক্ট করা হয়ে থাকে। তো আমরা আমরা আজকে একটা এপিআই দেখব, সেটা মূলত কোড, যেটা নরমালি পিএসপি একটা ফাইল, এবং এটাকে বলা হয় এইচটিএমএল স্ট্যান্ডার্ড এপিআই। আমি ফাইলটা শেয়ার করছি। আমি আগে আমার কাছে আছে কিনা সেটা দেখতে হবে ফার্স্ট, দেন আমি ফাইলটা সবাইকে শেয়ার করছি। ওকে ওকে সো এইচটিএমএল স্ট্যান্ডার্ড পেমেন্ট, এটা একটা জাস্ট একটা ফাইলকে আমি জিপ করে দিয়েছি। এই জিপ ফাইলটা আপনারা ওপেন করেন সবাই। এটা একটা পিএসপি স্ক্রিপ্ট। যারা প্রথমবারের মতো এপিআই দেখছেন, ঘাবড়ানোর কোনো কিছু নেই, এটা পিওর পিএসপি ফাইল, এর মধ্যে বাগভাল্লুক দেখার মতো কোনো কিছু নেই।
খেয়াল করেছেন? ঠিক সেরকম ভয়ঙ্কর কোনো কিছু দেখা যাচ্ছে? একটু খেয়াল করেন তো, সবাই ওপেন করেন। ক্লাসরুমে সবাই কি এটা পেয়েছে? রনি স্যার পেয়েছে পেন ড্রাইভে দিয়েছেন সবাইকে? স্যার স্যার খুলেছেন সবাই? শাবাব, শাকিল জি স্যার। দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। ওকে, এই ফাইলটাতে বিশেষত্ব কি আছে সেটা একটু আমাকে বলেন। একটু ভালো মতো দেখেন, দেখার পর আমাকে বলেন যে ফাইলের বিশেষত্ব কি। সো এই ফাইলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা এপিআই ফাইল। এই এপিআই ফাইলে দুইটা বিশেষ ইস্যু আছে। একটা অলরেডি শাবাব বলেছে, যেটা একটা এখানে একটা পিএসপি ফাইল এবং যেখানে একটা ফর্ম আছে এবং ফর্মটা হচ্ছে অটোমেটিক সাবমিটেড। বাট অটোমেটিক সাবমিট হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এবং এই ফর্মটাতে আরো একটা বিশেষ দিক আছে যেটা লক্ষণীয়। সেটা হচ্ছে যে এই ফর্মে অনেকগুলো ইনপুট ফিল্ড আছে এবং প্রতিটা ফিল্ডই একটু খেয়াল করে দেখেন হিডেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় দিক, কারণ এই ফাইলটাই ডাটা ক্যারি করবে। ইউজারের ডাটা নিয়ে পেপাল, এটা যেহেতু এপিআই, এটা নিয়ে যাবে পেপালের সার্ভারে। সো ওই পার্টিকুলার সময়টাতে একটা সাদা পেজ শো করবে সামনে, কোনো কিছু যেন ভিজিবল না হয়ে যায়। এই কারণে প্রতিটা ফিল্ডকে কি করে রাখা হয়েছে? হিডেন করে রাখা হয়েছে। দ্যাট মিনস আমি যখন পেপাল সিলেক্ট করে প্লেস অর্ডার বলবো, তখন অর্ডারের ডাটাটাকে সুন্দর করে গোছানোর জন্য একটা সাদা পেজ চলে আসবে, যদিও ওই সাদা পেজের পেছনে ডাটাগুলো সব হিডেনে থাকবে, এবং কিছুক্ষণের মধ্যেই ওই পেজটা লোড হয়ে রিডিরেক্ট হয়ে চলে যাবে কোথায়? পেপালে। বুঝাতে পেরেছি? তো ওই ফাইলটা কিভাবে অটোমেটিক সাবমিট হবে সেটা আগে আমি একটু এখানে দেখি। আমরা যারা এতটুকু জাভাস্ক্রিপ্ট জানি, আমরা জানি যে এই যে অনলোড, বডিতে যদি অনলোড থাকে, সঙ্গে সঙ্গে এই বডি লোড হওয়ার সাথে সাথে এই ফাংশনটা লোড হয়ে যাবে, যে পেপাল সাবমিট। দ্যাট মিনস এই জাভাস্ক্রিপ্ট ফাংশন, সে একটা ভেরিয়েবলে এই যে ইউআরএলটা যেটা দেখতে পাচ্ছেন, এটা টেস্ট অ্যাকাউন্ট ইউআরএল, পেপালের sandbox.paypal, এটাকে পেপালের টেস্ট অ্যাকাউন্ট সাইট বলা হয়, আর এটা মূল অ্যাকাউন্ট paypal.com। সো যদি এটা মূল অ্যাকাউন্টে, আমরা তো জাস্ট টেস্টিং করছি, আমাদের তো মূল অ্যাকাউন্ট হবে না, তাই না? মূল অ্যাকাউন্ট যে মানে কাস্টমারে যখন থাকবে তখন আমরা এই লাইনটা খুলে দিব, আর যখন টেস্ট করব তখন নিচের লাইনটা দিয়ে। তো sandbox.paypal.com এ আপনিও অ্যাকাউন্ট করতে পারেন বাংলাদেশ থেকে, এবং অ্যাকাউন্ট কখনো বন্ধ হবে না, কারণ এটা টেস্টিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। তো এই ইউআরএলটা নেওয়া হবে এখানে ফার্স্টে, তারপরে ডকুমেন্ট, দ্যাট মিনস এই ডকুমেন্ট, তারপরে হচ্ছে ফর্ম। এই ফর্মটা যার নামটা হচ্ছে ফর্ম অর্ডার অটো সাবমিট, এই ফর্ম অর্ডার অটো সাবমিট হয়ে ডট সাবমিট।
এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন। এটা অটোমেটিক কি করবে, জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটা অটোমেটিক এই পার্টিকুলার ফর্মটাকে সাবমিট করবে, যার মেথড হবে কি পোস্ট। সো এই ফাংশনটা খুবই ইন্টারেস্টিং। আপনারা কখনো যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো ফর্ম সাবমিট করতে চান, তাহলে এভাবে এই কাজটা আপনারা করতে পারেন। আমি বুঝতে পেরেছি? তাহলে এই প্রসেসে আপনারা এই কাজটা সুন্দর করে করতে পারেন, যে কোনো ফর্মকে যদি আপনি কখনো সাবমিট করে দিতে চান জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এরপর একটু খেয়াল করে দেখেন যে এখানে কিছু ফিল্ড আছে যা খুবই গুরুত্বপূর্ণ। নেম হচ্ছে রিটার্ন, ভ্যালু দেওয়া আছে রিটার্ন ইউআরএল। এটা বেসিক্যালি যে মনে করেন আপনি পেপ্যালে সব কাজকর্ম সারলেন, অথবা পেপ্যালে যাওয়ার পর আপনি রিটার্ন করতে চাচ্ছেন, সো আপনাকে এই ভ্যালুতে রিটার্ন ইউআরএলটা বসাতে হবে। ক্যান্সেল, কেউ যদি অর্ডার ওখানে গিয়ে ক্যান্সেল করতে চায়, ক্যান্সেল দিলে আপনার সাইটের ক্যান্সেল ইউআরএল এ চলে আসবে। আপলোড ওয়ান সিএমডি ক্লিক, আর এটা হচ্ছে নেম হচ্ছে বিজনেস, দ্যাট মিন্স এই ভ্যালুটা হবে কাস্টমারের যে পেপ্যালের আইডি, ঠিক সেটা। রিপিট করছি, এটা হবে কি কাস্টমারের ইমেল আইডি বা পেপ্যাল আইডি। এরপরে হবে যে আপনি কতগুলো কোয়ান্টিটি কিনছেন, কি কি আইটেম আপনি কিনছেন, তার টোটাল অ্যামাউন্টটা কত। তার মানে অর্ডারের টোটাল অ্যামাউন্টটা এখানে পাঠাবেন, এখানে একটা ডেসক্রিপশন পাঠাবেন অর্ডারের সাথে কি কি আছে, আর এখানে কয়টা কোয়ান্টিটি আছে সেটা আপনি পাঠাবেন। নর্মালি যেটা হয়ে থাকে যে অলওয়েজ এখানে কোয়ান্টিটিটা 1 দিয়ে প্রোডাক্টের নামগুলো কনক্যাট করে আর টোটাল অ্যামাউন্টটা এখানে পাস করতে হয়। ঠিক আছে? এটা এই ফিল্ডগুলো মূলত অ্যাড্রেসের জন্য ইউজ করা হয়ে থাকে। অ্যাড্রেস ওভাররাইড, ফার্স্ট নেম লাস্ট নেম ভ্যালুগুলো নেওয়া হয়ে থাকে। এটা হচ্ছে অ্যাড্রেস 1, এটা বিলিং এবং এটা শিপিং অ্যাড্রেস। তারপরে এই কান্ট্রি সিটি জিপ পুশ করা হয়, কারণ পেপ্যালে যখন দেওয়া হয়, পেপ্যালে অ্যাড্রেসটা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফিল্ডগুলো অনেকেই লিভ করে, উপরের ফিল্ডগুলোই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো ম্যান্ডেটরি ফিল্ড, আর নিচের ফিল্ডগুলো অপশনাল ফিল্ড। বাট এই ফিল্ডগুলোতে যদি কখনো কোনো ভ্যালু না দেওয়া হয়, আপনাকে কাস্টমারও ঠকাতে পারে, অথবা কাস্টমার বলতে পারে যে আপনি আমাকে প্রোডাক্ট দেন নাই, আমার টাকা ফেরত দাও। আবার মার্চেন্টও ফ্রডিং করতে পারে, মার্চেন্ট বলতে পারে না আমি কাস্টমারকে প্রোডাক্ট দিয়েছি। বুঝতে পেরেছি? সো সেফ রাখার জন্য অ্যাড্রেসটাও পেপ্যালের কাছে দেওয়া হয়, যাতে পেপ্যাল কার কাছ থেকে টাকা নিচ্ছে, কি টাকা নিচ্ছে এবং কোন পারপাস টাকা নিচ্ছে এবং কোন অ্যাড্রেসে প্রোডাক্ট যাচ্ছে সেগুলো সে সুন্দর করে ম্যানেজ করতে পারে। ওকে, তো আমি আজকে এপিআইটা জাস্ট একটা ফাংশনের মধ্যে রেখে ওই পেজটাকে কিভাবে লোড করে দিতে হয় সেটা আমি একটু দেখাবো। স্যার বাচ্চা হ্যাঁ, একটা বেবি আওয়াজ পাচ্ছি আমি। আচ্ছা সরি, আমার বাসায়। আপনার বাসায়? হ্যাঁ, আমার ভাতিজা। ও খুব মজা পাচ্ছে মনে হচ্ছে। তো ভাতিজা আওয়াজ পাচ্ছি। গুড গুড। ক্লাস করতেছি, ক্লাস।
ওকে, তো এই ফাইলটা আমরা একটু ইউজ করার চেষ্টা করি এখন। আমি এই ফাইলটাকে আমাদের কোডের ভেতরে নিয়ে নিই। কোনটা? ই-কমার্স ব্যাচ 11 রিসোর্স ভিউ পেজেস, এটা ফ্রন্ট এন্ডের। এর সাথে ব্লেড জুড়ে দিতে হবে, হ্যাঁ, ডট ব্লেড ডট, হ্যাঁ, এটা একটু চেক করি যে না ব্লেড ফাইলটা ঠিকঠাক মতো আসলো কিনা। হ্যাঁ, স্টিল দুইটা ডট পড়ে গেছে। আচ্ছা, আমি ডটটা তুলে নিয়েছি। তো আমি এই ফাইলটাকে যদি আমি এখন সিম্পলি ওপেন করে দেই, তাই না, রিটার্ন ভিউ বলে জাস্ট ভিউ ফাইলটাকে আমি দেখিয়ে দেই, তাহলে কিন্তু আমি পেপাল সিলেক্ট করার পর যদি এই কাজটা করি, দ্যাট মিনস আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সেভ অর্ডারে যাচ্ছি, এর একটা রাউটস তৈরি করব, পোস্ট রাউটস, ফাংশনটা হচ্ছে সেভ অর্ডার, checkout controller, public function save order, route alias, oh, save order, ঠিক আছে না? রিকোয়েস্ট থেকে নেই, পেমেন্ট টাইপ রিকোয়েস্ট, পেমেন্ট টাইপ। আমার এই ফর্মে কি আছে? পেমেন্ট ব্লেডে পেমেন্ট টাইপ কখন আসবে? ক্যাশ অন ডেলিভারি, কখন আসবে কি পেপাল, এই ভ্যালুটা। তো আমি একটু কন্ডিশন রান করাই এখন, ইফ পেমেন্ট টাইপ ইকুয়াল ক্যাশ অন
ডেলিভারি আবার ইফ দুইবারই চেক করতে হবে কিন্তু কারণ পেপ্যালও আসতে পারে, আমি যে বাটনটাতে প্রেস করব সেটাই চেকিং হবে। আমার মেশিন ব্লার হয়ে গেছে না, এবার ঠিক আছে। পেমেন্ট টাইপ ইকুয়াল পেপ্যাল। এখানে আসলে হোয়াইট, আর এখানে আসলে রিটার্ন ভিউয়ের মধ্যে ফাইলটা কোথায় আছে? পেজেস ডট ফাইলটার নাম হচ্ছে this. Let's check এই ফাইলটা যা আছে, যদি আমি এখানে যাই, নরমালি যখন পেপ্যালে যাবে তখন পেপ্যালের যে মার্চেন্ট আইডি সেটা এই অ্যাড্রেসটা হবে, সে দুইটা কোয়ান্টিটি দেখাবে, ল্যাপটপ দেখাবে, আর $1000 এটা ডলারে দেখাবে, সেটা $1000, যেহেতু দুইটা কোয়ান্টিটি $2000 একটা অর্ডার শপিং কার্ট আকারে পেপ্যালে শো করবে যদি সবকিছু ঠিক থাকে। লেটস ট্রাই। সো আমি যদি ক্যাশ অন ডেলিভারি বলে প্লেস অর্ডার বলি, সাদা পেজ আসে, এটা ঠিকই আছে। বাট আমি যদি পেপ্যাল বলে আমি প্লেস অর্ডার বলি তাহলে কি হয় দেখেন। প্রথমে সাদা পেজ, ওই এপিআইটা, এরপরে এটা কিছুক্ষণের মধ্যেই রিডিরেক্ট হবে, একটু খেয়াল করবেন এই জায়গাটাতে। ওই যে রিডিরেকশন হয়ে গেছে, ইউআরএল চলে গেছে। আমাকে প্রোটেক্টেড ব্রাউজার চাচ্ছে, যেহেতু এটা সিকিউর, একটু খেয়াল করেন, সে সিকিউর ইউআরএল এ যাচ্ছে পেপ্যালের। দূরের রাস্তা তো, এই জন্য সময় লাগতেছে। সেই আমেরিকায় যাচ্ছে।
ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি আমাকে আটকে দিচ্ছে। না এসেছে, দেখা যাক কি হয়। এই যে দেখেন লকটা খুলছে। হ্যাঁ, একটু খেয়াল করেন এখানে দেখেন এই যে কাস্টমারের নামটা এসেছে, আমরা কি আছি? রনি, রনি আছে, শাকিল আছে, শাবাব আছে। এই যে পেপ্যালের কার্ডটা আসছে, আমি যদি এটাকে এলাবোরেট করি, দেখেন ল্যাপটপ আছে দুইটা, যেহেতু $2000 দিয়ে দিয়েছে, আইটেম টোটাল বলে দিয়েছে। সো সে প্রোডাক্টের নামটা কোয়ান্টিটি ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করে ডলারে হিসেবে সে পাঠিয়ে দেয়। তারপরে মনে করেন আপনার পেপ্যালের অ্যাকাউন্ট আছে, আপনি লগ ইন করে ঢুকলেন, লগ ইন করে ঢোকার পরে এখানে দুইটা লিঙ্ক শো করবে, একটা ক্যান্সেল অর্ডার আর একটা হচ্ছে কি অর্ডার জানো, একটা হচ্ছে ক্যান্সেল অর্ডার থাকে, আরেকটা হচ্ছে রিটার্ন টু অর্ডার, এরকম একটা থাকে। সো আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি আমার অ্যাকাউন্টের, আমি এইটা দিয়েই ঢোকার চেষ্টা করছি। ভিন্ন আরেকটা এই নামে আমার একটা মার্চেন্ট কাস্টমার অ্যাকাউন্ট আছে। লেটস ট্রাই যে কি বলে। ভুলে গেছি আমি অ্যাকাউন্ট। ওকে, আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসে আসার আগে সেন্ড বক্সে, কিন্তু হ্যাঁ সেন্ড বক্সে একটা মার্চেন্ট একটা কাস্টমার অ্যাকাউন্ট দুইটা করে আসবেন। আমরা এপিআইটা জাস্ট লোড করেছি আজকে, এপিআইটাতে এখানে আমরা কোনো কিছু সাজাই নেই, আমরা কার্ড থেকে নিয়ে কোনো কিছু দেই নাই এখানে। সো সেটা আমরা এখানে দিব নেক্সট ক্লাসে। এবং আরো বিশেষ কিছু কাজ বাকি আছে, যেমন আমরা যখন আসছিলাম তখন কিন্তু এখান থেকে কোনো অর্ডারই সেভ করি নাই। সরাসরি আমি এপিআইটা ইন্টিগ্রেট করার জন্য কিভাবে জাস্ট সিম্পলি একটা ফাইলকে লোড করে দিয়ে আমি এক সাইড থেকে আরেকটা সাইডে চলে যেতে পারি, সেটা মাত্র আজকে দেখেছি। জাস্ট ইন্ট্রোডিউস হয়েছে এপিআই এর, যাতে আমরা আমাদের ভিটিটা কাটাতে পারি। সো আজকে আমি এখানেই রাখছি এবং এতটুকুই। আমি কোডটা এবং ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করবেন। ওকে, লাস্ট ডের মতোই। ওকে, আল্লাহ হাফেজ। শাবাব, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ রনি, তাহলে আপনি ওই টিম ভিউয়ারটা কেটে দেন।